শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। जो रिश्ता मुझे अधूरा छोड़े तो मैं खुद को कहीं और पूरा क्यों ना करूं? लेकिन बेवफा रिश्ते का बोझ मैं अपने कंधों पर क्यों उठाऊं? Hey, Stapson, come inside the room. আমায় ডাকছেন? Here, baby. I've been waiting here for you. কেন? Because from today, you are not only my stepson, but my slave too. কি? Do you know how much I like your body? Your stepmom wants to see you naked again. But I don't. আমার এসব। You must do it, or else I will skin you with this riding crop. Just do as I say. কিন্তু Do it now. Take off your shirt first. Now pull off your pants, your shorts. I just love your gadget. Now put it on your neck. এটা কি? A collar belt. As long as it will remain on your neck, I will be your mistress, and you are my sweet slave. কি? না 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 না, কিছুতেই না। আমায় ছেড়ে দিন। আমার একদম এসব ভালো লাগে না। It's not a choice, sweetheart. If you wanna stay in this house and get a mill, then else I will beat you up the way I beat my pet horse, like this. মা না না মা। I'm not your mom. I only have one son, and that is Mac. You are just a bloody slave of mine. Remember my words. Always. এই 3টের ঘন্টাটাও আমাকে বাজাতে হলো। হ্যাঁ, এই শালা নেলসনের বাচ্চাটা যে কোথায় গেল, না পরে ভাববো। আগে চুল্লুটা মারি, তারপর ওই হরমজাদার কথা ভাববো। এই রোজ সারা ভাবে ডিউটিতে থাকাকালীন মাল খাবো না, কিন্তু এই শালা নেলসনের বাচ্চাটা রোজ এত দেরি করে যে না চাইতে ওই চুল্লুটা আমার ডিউটিতে বসেই খেতে হয়। আরে চুল্লু খাওয়ার তো একটা নির্দিষ্ট সময় আছে নাকি? এই কেলো করেছে পুলিশ নাকি? ওই ব্রত নামের কোচি অফিসারটা আবার এদিকেই আসছে না তো? না যাক, সামনের রাস্তা দিয়ে চলে গেল। এদিকে গাড়ি ঘোরায়নি, তাই রোককে। শালা কোচি ইন্সপেক্টর তো, তাই মাথায় ছিটগুলো এখনো সাদা টান হয়নি। নইলে কেউ বলে এই বন্ধ খসে ধসে পড়া গির্জাতে রাত ভোর জেগে পাহারা দিতে। শহরের কোন ডেঞ্জারাস খুনি নাকি খুন করে গির্জা এসে লুকোবে। এই বুদ্ধি নিয়ে নাকি পুলিশ হতে আসে। বুঝি না বাবু, কুড়ি নাকি এখানে শীতের রাতেই মশার কামড়ে আসবে শেল্টার নিতে। আমি শালা চুল্লুর ঘরে এদের জ্বালা সহ্যই করতে পারি না। কে 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 এত রাতে এই ঠান্ডায় আবার কুকুর? না না, কুকুর টুকুর না, মনে হলো যেন কারোর পায়ের শব্দ। চোর পর আবার কেউ এলো নাকি? যত সব জ্বালাতন। আরে কে ওখানে?
উত্তর দাও না কেন? বেমা মাল খেয়েছি বলে লটকে গেছি, হাতের লাঠিটা এখনো God bless you, my son. সকাল হতে না হতেই কমিশনারের ফোন আসতেই বুঝেছি আজ পেছনে হুড়কো নাচছে। হলো তাই। এই শীতের সকালে একেবারে সকাল 10টা বাজতে না বাজতেই মিটিংয়ের ডাক। এমনিতেই আমি আবার বড় শীত কাতুরে, সকালে স্নান করতে বেশ কষ্টই পেতে হয়। তার উপর সকালের কলকাতার এই ঠান্ডা হাওয়া, মাফলারটা ভালো করে জড়িয়ে নেওয়া যাক। আবার গোদের ওপর বিষ ফোঁড়া ওই সিরিয়াল কিলার। এই শীতের মধ্যে রাত ভিড়েতে বেরিয়ে মার্ডার করার কোনো মানে হয়? সারাদিন পড়ে রয়েছে কর না বাবা, তা না একেবারে শেষ রাত্রির, আর সকাল হতে না হতেই হুড়কো মিটিংয়ের ডাক। এই মেরেছে, এর মধ্যে আবার বউ। এত সকালে ফোন মানেই হয় গাতন নয় গচ্চা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। তোমাকে না বললাম বেরোবার আগে আমার অ্যাকাউন্টে 5,000 টাকা ট্রান্সফার করে দিতে? মিয়াকে নিয়ে পার্লার যাব বলেছিলে বুঝি? আমার আসলে খেয়াল ছিল না। তা কেন থাকবে? বউ বলেছে না, বলতো ওই বনলতা সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা, অত চিৎকার করছো কেন? আবার বনলতা? এই ঢপের চাকরি করতে করতে আমার ডগাটাই লতিয়ে যাচ্ছে, তবু তোমার বনলতাকে নিয়ে খিস্তি করার থামলো না। যাকে যা বলছি, ওইটুকু ছিটে ফোঁটা একটা কুকুরের পার্লারের খরচ অত? হ্যাঁ অতই। আমি কিন্তু তোমাকে বিয়ের আগেই বলেছিলাম যে মিয়াকে নিয়ে কোনো রকম ধানাই পানাই আমি বরদাস্ত করব না। আমি তো করতে বলছি না, আমি জানতে চাইছি মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠাচ্ছি। তবে দয়া করে তুমি আর আগামী 2-3 ঘন্টা আমাকে ফোন করো না। মিটিংয়ে থাকবো তো, তাই ফোনটা বন্ধ থাকবে। শালা, ইন্সপেক্টর ব্রতত মজুমদার থেকে যেদিন ক্রাইম ব্রাঞ্চ অফিসার হয়েছিলাম, সেদিন কি খুশিটাই না হয়েছিলাম। এখন বুঝছি সবই মায়া। বউ প্রিয়া আর দত্তক কুত্তা মিয়ার মায়া। না, এক বউ বিষ ফোঁড়া সারলো তো পাইলস সম অফিস এসে গেল। ঢোকা মাত্র এক ঢোক জলও মুখে তুলতে দেবে না, আর হুড়কো মিটিংয়ে যাওয়ার ডাক আসবে। যাই, আপাতত নিজের কেবিনেই যাই। যা ভেবেছিলাম, কেবিনে নিজের চেয়ারে পেছন ঠেকিয়ে সামনে রাখা গ্লাসের জলটা গলার নলি ছুঁতে না ছুঁতেই বেয়ারার ডাক এসে গেল। স্যার, মানে আমাদের কমিশনার সাহেব নাকি অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছেন। আমি অমনি কেবিন থেকে বেরিয়ে এগোতে লাগলুম কমিশনার সাহেবের অফিসের দিকে। আমি বুঝতে পারি না এই মানুষগুলো এই শীতের সকালে এত তাড়াতাড়ি উঠে অফিস আসে কি করে। অবশ্য হুড়কো তো ওনাকেও খেতে হয়। এমনিতেই শহরের বুকে পকাত পকাত করে আন্দোলন তো লেগেই আছে, আর এখন তো ধর্নার ডেলি সব চলছে শহরের বুকে। রোজই কেউ না কেউ বসছে ধর্নায়। জাস্টিস একেবারে হড়হড় করে ছিনিয়ে নেবে ভাবছে জাস্টিস নয়, যেন ভেজাল জয়নগরী মোয়া চাইলেই পেতে পারে সবাই। ঘেন্না 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 ধরে গেল, তার উপর এই সিরিয়াল কিলারের কলকলানি। কমিশনার স্যারের মাথার ওই সাদা সরু কেঁচোর মতো লতানো চুলের লটে দুটো আর বুঝি রইল না গো। আসবো স্যার? এসো ব্রতত, তোমার জন্যই ওয়েট করছি। আমার আবার আজ সিএমের সাথে মিটিং আছে। ও, তার মানে আপনার হুড়কো মিটিংয়ের পর চালু হবে? কি মিটিং? কিছু না স্যার, আপনি বলুন আমাকে কেন ডেকেছিলেন। মানেটা কি?
তুমি শোনোনি যে কাল রাতে আবার? হ্যাঁ স্যার, ওই কেষ্টপুরের বন্ধ গির্জার গার্ড খুন হয়েছে তো। আমার সন্দেহ কিন্তু আগেই হয়েছিল, তাই তো ওখানে গার্ড রেখেছিলাম। কিন্তু এমাল যে রক্ষককেও ভক্ষণ করে নেবে তা বুঝতে পারোনি, তাই তো? তা যাই হোক ব্রত, কেসটা কিন্তু দিন দিন ঘোরালো হয়ে উঠছে, বুঝলে? তার উপর উপরমল থেকে চাপও আসছে। এই কিলার যে সিরিয়াল দেখে সিরিয়াল কিলার হয়নি তা বুঝতে পারছো নিশ্চয়ই। তবে কি স্যার কোনো ওয়েব সিরিজ দেখে? কিন্তু কিন্তু স্যার বেছে বেছে এরকম ক্রসবিড, আই মিন আধা খ্রিস্টান আধা বাঙালি লোকদের ধরে ধরে মারা নিয়ে কোনো ওয়েব সিরিজ ফিল্ম কিছুই তেমন ইদানিং কালে তো বেরোয়নি স্যার। এটা অরিজিনাল সাউথের ছাপ স্পষ্ট। দূর দূর, হচ্ছে সিরিয়াল কিলারের কথা, আর তুমি চলে গেলে সাউথের সিরিজে। কি করব স্যার, আপামর জনসাধারণের মতো আমিও তো তদন্ত প্রক্রিয়াটা ওখান থেকেই শিখছি কি না। না, তোমাকে দিয়ে হবে না। মা, তাহলে আমি পারবো স্যার, একটু সময় দিন না হলে। আরে সময়টাই তো নেই, রাজ্যের অবস্থা তো জানোই। এরপর যদি এই ব্যাপারটাকে ইস্যু বানিয়ে আবার খবরের চ্যানেল আর বিরোধীরা মুখ খুলতে শুরু করে, তাহলে তো তুমি আমি দুজনেই। তাহলে কেসটা ছেড়ে দিতে হবে স্যার? এ কথা আমি কখন বললাম? তুমি থাকো, কিন্তু তোমার একজন অ্যাডভাইজার হিসেবে আমি ভাবছি আরেকজনকে রাখার কথা। আমার এক বন্ধু আছে বুঝলে, পোখরাজ। মানুষ হিসেবে সে যদিও গব্বর সিং কেটে বসানো, তার উপর মুডি, মদ্যপ এবং মুখের ভাষা একেবারে সদা জাগ্রত খাটা পায়খানার মতো। তবে তার মগজাস্ত্র যেমন ছুচলো, তেমনি সিরিয়াল কিলিং কেস ক্র্যাক করার ব্যাপারে তার মাথার গতি একেবারে বন্দে ভারত। উরি বাস, একেবারে বন্দে। কিন্তু স্যার আপনি তো জানেন আমি একটু শান্তশিষ্ট ধীর স্থির প্রকৃতির, এক কথায় নির্জীব এবং ভীতু মানুষ। আমি কি ওনার সঙ্গে খাপ খাওয়াতে হবে? খাওয়াতেই হবে, নইলে এই সিরিয়াল কিলারের সিরিয়াসনেস তুমি আমি কেউই ধরতে পারবো না। আমাদের দরকারেই ওকে আমাদের লাগবে, কিন্তু সমস্যা একটাই। কি স্যার? 5 বছর আগে এরকম এক সিরিয়াল কিলার সন্দেহে একজনকে গুলি করে মেরেছিল। তারপর ওই ব্যক্তি যে সিরিয়াল কিলার তার প্রমাণিত না হয় কোর্ট ওকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে। এর জন্য ওর ডিপার্টমেন্টের উপরে একটু রাগও আছে, তাই আমাদের সাহায্য করবে কিনা এটা হলপ করে বলা যাচ্ছে না। সর্বনাশ! স্বভাবে গব্বর সিং, তাই মাতাল, তার উপর মুখের ভাষাটা খাটা পায়খানা সম, এর ওপর আবার সাসপেন্ড। এরকম লোকের সাহায্য নেওয়ার কি খুব দরকার আছে স্যার? আছে আছে, না হলে কি আর আমি যেচে পোখরাজের মতো বাঁশকে ঝাড় থেকে তুলে নিজের পিছনে নিতে বাধ্যই? আচ্ছা শোনো, তুমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ো, মার্ডার স্পট ভিজিট করেই ওর বাড়িতে চলে যাও। ওর বাড়ি হচ্ছে ওই পাতিপুকুর বস্তির আশেপাশে। আমি বরং ওকে একটা কল করে বুঝিয়ে সুজিয়ে রাজি করে কেসের সব ডিটেল মেল করে রাখছি ততক্ষণে। যাও যাও, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কমিশনার সাহেবের কথা মতো আমি বেরিয়ে পড়লাম মার্ডার স্পট পরীক্ষা করতে। যদিও স্পটে প্রতিবারের মতো এবারেও ভিকটিমের ক্ষতবিক্ষত দেহ ছাড়া আর কিছুই তেমন দেখার ছিল না। এ ব্যাপারে তো আমি নিশ্চিন্তই ছিলাম। তবে আমার চিন্তা বাড়িয়ে দিল এই পোখরাজ ভদ্রলোকটা। মার্ডার স্পটে যাওয়ার পথে আমার এক সিনিয়র কলিগকে ফোন করে পোখরাজের কথা বলতেই সে তো একেবারে আঁতকে উঠল। বলল পোখরাজ নামক জীবটি নাকি কোনো ভদ্র মানুষের সঙ্গে কথাই বলতে জানে না। আমার তো আবার অভদ্রতাটা ঠিক আসে না। শুনলাম ডিউটি করাকালীন এই পোখরাজ নাকি একবার মদের খেয়ালে মুচ্ছি দেয়ালে বলতে বলতে একেবারে পুলিশ মন্ত্রী চেয়ারেই নাকি সত্যি সত্যি থুড়ি থুড়ি, ওটা বাজে কথা, প্রস্রাব করে দিয়েছিল। উফ, এরকম একটা জঙ্গলি জীবকে ট্যাকেল করা কি আমার কাজ? আমি তো ক্রাইম ব্রাঞ্চ অফিসার, কিমি কাতকারের সঙ্গে নাচনে বালা টারজান তো আমি নই।
অবশেষে কেষ্টপুর থেকে রাস্তার মিটিং, মিছিল, ট্রাফিক সামলে আমি এবং আমার গাড়ি যখন পাতিপুকুর বস্তির সামনে পৌঁছালো, তখন দুপুরেরও 12টা বেজে গেছে। এদিক সেদিক খোঁজ খবর করতেই জানতে পারলাম পোখরাজবাবুর এলাকার পেট নেম নাকি খোঁচ মাতাল। সর্বদা চোখে মুখে খোঁচপনা মানে খিটখিটে পনা আর হাতে বোতল থাকে বলেই তার এমন নাকি নামকরণ। তবে লোকের কথা যে কখনো সত্যি নয়, বরং চরম সত্যিও হতে পারে, তা আমি বুঝলাম লোকটির বাড়িতে যাওয়ার পর। অনেক খুঁজে পাওয়ার পর পাতিপুকুর বস্তির ভেতরের একমাত্র পাকা এবং 2তলা বাড়িটি জানতে পারলাম ওনার। আমি গিয়ে আমার পুলিশি ঢঙে দরজা ধাক্কাতেই দরজাটি খসে পড়ল। তারপর নিজের ডান হাতে একটা গলা কাটা ছটফট করতে থাকা মুরগি এবং তার রক্তে নিজেকে অর্ধেক চুবিয়ে আর অন্য হাতে চপার জাতীয় একটা ধারালো অস্ত্র নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন আমাদের কমিশনার সাহেবের জীবন্ত বন্দে ভারত। মুরগির রক্তে তার ঠোঁটে জ্বলতে থাকা সিগারেটটাকে দেখে প্রথমে তো আমি লাল ওষুধের ডিব্বার তুলি বলে ভুলও করেছিলাম। তার ওই অবস্থা দেখে তো আমার গা গুড়িয়ে উঠল। দুবার ওয়াক তুলতেই সেই লোক বলে উঠল, আজব মূর্খ সঙ্গম তো। কে তুই? তার করা এই প্রশ্নের উত্তর দিতে আমি পকেট হাতড়াতে শুরু করলাম। অমনি সে বলে উঠল, ও ভগিনী সঙ্গম, শালা মেশিন বের করবি নাকি? আমি কোনো কথা না বলে আমার আই কার্ডটা তার দিকে ধরতেই সেখানিক দূর থেকেই সেটা দেখে বলে উঠল, লালবাজারের মাল, লোমটা আমার, আগে বলবে না? এতদিন জানতাম লোকে প্রথমে আপনি থেকে শুরু করে পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে তুমি এবং পরে তুইতে যায়, কিন্তু এই খোঁচ মাতাল তুই দিয়ে শুরু করে পরে তুমিতে আসায় মন থেকে সত্যি কিঞ্চিত সম্মানও বোধ করলাম আমি। তবে আমার কথা বলার তোয়াক্কা না করে নিজের ডান হাতে ধরে থাকা মুন্ডু কাটা মুরগিটাকে নিজের হাতে গালে মুখে বুলিয়ে তার পালক দিয়ে নিজের গায়ে লেগে থাকা রক্তের ছিটেগুলো মুছে সে বলে উঠল, বকসি মোরা বকটা। তোমাদের কমিশনার আমাকে ফোন করেছিল বটে, কে এক সিরিয়াল কিলার পশ্চাৎবাজারি করছে বলে। আচ্ছা আচ্ছা, ইদানিং কি ডিপার্টমেন্ট সব মূর্খ সঙ্গমদের দিয়েই পশ্চাৎ মারাচ্ছে না? এত লোক থাকতে আমার মতো সাসপেন্ডেড অচল পয়সাদের কাছে তোমাদের সাহায্য চাইতে আসতে হচ্ছে কিনা তাই। মূর্খ সঙ্গম? মূর্খকে চলিতে ট্রান্সলেট করো বোকা। সঙ্গম আগে চো পুরোটা। বোকা চো মূর্খ সঙ্গম। লোম ছোম লোকজন সব বলছিল আমার মুখের ভাষাটা নাকি নেওয়া যাচ্ছে না। আমি আবার খিস্তি ছাড়া কথা বলতে পারি না। আমার সিম্পল ফান্ডা, যে কথায় নেই লিঙ্গ সে কথা বড়ই নিঃসঙ্গ। লিঙ্গ? বুঝে গেছি বুঝে গেছি। বলছিলাম আপনি কেস ডিটেল কি কিছু পেয়েছেন? পড়েও ফেলেছি, আর পড়ে বুঝেছি একটি উন্মাদ সঙ্গম এসব লোমসিট কাজকাম করছে। উন্মাদ? পাগলা? কিন্তু সিড? আরে পিচি পিচি, ওটার ভালো বাংলা খুঁজে পাইনি তাই ইংলিশ। ও ইংলিশে মনে পড়লো, কি নেবে, বাংলা না ইংলিশ? চলে তো নাকি? হ্যাঁ মানে কিন্তু এখন তো আমি ডিউটিতে আছি তাই। এই এক লোমের নিয়ম, মালকে লোকে হাগা পরিষ্কার করলে দোষ নেই, অথচ সমাজে হেগে ছড়ানো ক্রিমিনালদের ধরলে যত দোষ। তুমি লোমটা দাঁড়িয়ে রইলে কেন? বসো, আমি এই মালঝোল পরিষ্কার করে আসছি। এই বলে পোখরাজ ভদ্রলোক না না না
ভদ্র লাগানোটা উচিত হবে না। যাকে আমি ওনার ঘরের মধ্যে রাখা একটা তেল চিটে সোফায় বসলাম। তারপর আশেপাশে নজর ঘুরিয়ে বুঝলাম লোকটি আগাথা ক্রিস্টি থেকে শার্লক হোমস এবং ব্যোমকেশ থেকে কিরিটিকে গুলে খেয়েছেন। তবে আমার চোখ আটকে গেল ওনার ঘরের দেয়ালে টাঙানো কিছু মানুষের ছবি সহ একটি চার্ট দেখে। পড়ে বুঝলাম বিশ্বের ছোট বড় সকল সিরিয়াল কিলারদের ছবি ও ডেটা ওনার দেয়ালে ঝোলানো, এবং এও মানলাম যে কমিশনার সাহেব কিছু ভুল বলেননি। মরা বক! কমিশনার সাহেবের এই উপাধি ও সম্মান কোশমিনকালেও কি উনি আশা করেছিলেন? আমার তো মনে হয় না। কিছুক্ষণ পরেই উনি ঘরের ভেতর থেকে হাতে একটি বাংলার বোতল নিয়ে বেরিয়ে এলেন। তারপর ঢক ঢক করে হাফ অফ দ্য বোতলটা নিঃশেষ করে প্রায় স্বাভাবিক স্বরই বললেন, শোনো, জেনোফোবিয়া বলে একটা বিশেষ মানসিক রোগ আছে, শুনেছ? না মানে? এই লোমের রোগে লোকজন ফরেনারদের হেভি ভয় পায়। আর এই রোগে যদি কেউ অ্যাকিউট পেশেন্ট হয় তাহলে তার সেই ভয় দিয়ে তাকে মার্ডার পর্যন্ত করাতে পারে। ওই ল্যাঙ্কাশার অ্যান্ড্রিউজ বলে একজন এই লোমের রোগের কারণেই একজন নিগ্রোকে খুন করে 1933 সালে। তারপরে এই রোগটা মানুষের নজরে আসে। ভয় লোক মারবে? মূর্খ সঙ্গম! না মারার কি আছে? সাপ তো ভয় পেয়েই মানুষের পশ্চাৎটি মারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। আর শোনো, সব সিরিয়াল কিলারই মানসিক রোগগ্রস্ত হয়ে খুনটুন করে, নইলে তোমাদের মতো না ওই সাধারণ ডাল ভাত পছন্দ করা লোকজন তো আর সিরিয়াল কিলার হয় না, ঘরে বসে সিরিয়াল গেলে। যারা ডালের মধ্যেও পাঁঠার বিচির ফোড়ন দিতে চায় জানবে তারাই। তাহলে এখন উপায়? তুমি লোম সত্যি পরীক্ষা দিয়ে পুলিশ হয়েছ নাকি দাদা দিদির অনুপ্রেরণার ফল বলো তো বাপের লিঙ্গ? মানে কি? আমি মাঠ রিটেন সব পাশ করে তারপর? তাহলে পাগলদের খুঁজতে যেখানে যাওয়া উচিত সেখানেই যাও, খোঁজ নাও তাদের মধ্যে এই রোগের শিকার হয়ে কজন এসেছে, আর তাদের মধ্যে কজনের আগে খুন করার বা মানুষকে অ্যাটাক করার হিস্ট্রি আছে। তাহলে আমি আজই শহর বা শহরতলির সব সরকারি পাগলাগারদে একবার খোঁজ নি। মূর্খ সঙ্গমদের বেতাজ বাচ্চায় যে লোম ফরেনারদের ভয় পায় সে নিশ্চয়ই ফরেনে বা তাদের সংস্পর্শে দেখে মারিয়েছে বলেই ফরেনারদের দেখে তার পশ্চাৎ ফেটে চৌচির হয়। এবার যারা ফরেনে ছিল বা ফরেনারদের সঙ্গে ছিল তার মালকড়িও নিশ্চয়ই ভালোই আছে। অতএব সে মাল তার ট্রিটমেন্ট করাতে সরকারি হাসপাতালে পেছন মারাতে যাবে না, যাবে প্রাইভেট সাইকিয়াট্রিস্টের কাছে, প্রাইভেট ক্লিনিকে। কাজেই সরকারি পাগল সঙ্গম খানাগুলোর থেকে প্রাইভেটের দিকে বেশি নজর দাও, বুঝলে? বা পোখরাজ নামের অভদ্র লোকটার কথা মতো আমিও কাজে লেগে পড়লাম। একে একে শহর ও শহরতলির সকল সরকারি বেসরকারি সব পাগলাগারদ থেকে শুরু করে সাইকিয়াট্রিস্ট সবার কাছে গেলাম খোঁজ নিতে, কিন্তু ফল হলো লবডঙ্কা, কিছুই পেলাম না। এরই মধ্যে আমি এই অ্যাকিউট জেনোফোবিক রোগটি সম্পর্কে যখন আরো বিশদে জানার চেষ্টা করলাম তখন দেখলাম নেট মাধ্যমে এই বিষয়ের উপর রিসার্চ করে সব থেকে বেশি এবং অ্যাকিউরেট তথ্য দিয়ে আর্টিকেল যিনি লিখেছেন তার নাম ঈশানী মুখার্জি। পেশায় তিনি তো সাইকিয়াট্রিস্ট বটেই, তার একটি রিহ্যাব অ্যান্ড রিসার্চ সেন্টারও আছে। আমি আর দেরি না করে এই ব্যাপারে আলোচনা করতে তার সঙ্গে কথা বলতে যাব বলে মনস্থির করলাম। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি যখন ওনার সঙ্গে দেখা করতে যাওয়ার দিন স্থির করলাম, ঠিক সেই দিনই ঘটল আর এক ঘটনা। পার্টি থেকে বেরোতে আজ খুবই রাত হয়ে গেল।
তোকে কি কেউ নিতে আসবে ঐশী? আরে না, আমাকে একাই যেতে হবে। তুই তো জানিস জ্যাকের সঙ্গে আমার রিলেশনটা বাড়ির কেউ মানতেই চাইছে না। এর মধ্যে যদি বাড়িতে বলতাম আমি জ্যাকের জন্মদিনের পার্টিতে যাচ্ছি, তাহলে তো আসতেই দিত না। মাই গড, তাহলে উইল ইউ গো অ্যালোন নাও? কি আর করব বল, বাস অটো কিছু একটা এখান থেকে পেয়ে যাব নিশ্চয়ই। উইন্টার নাইট এমনিতেই শুনশান, তার মধ্যে তুই একা। ওকে, যতক্ষণ না তুই কিছু পাচ্ছিস, আই অ্যাম উইথ ইউ। আমার একটু লেট নাইট হলে চাপ নেই বাড়িতে। থ্যাংক ইউ রে। ওই তো অটো এসে গেছে। এই অটো যাবে? চল, তোকেও আর দাঁড়াতে হলো না। সাবধানে যাস। তুই বাড়ি পৌঁছে একটা ফোন করিস। ওকে ডার্লিং, থ্যাঙ্কস। উফ, আজ খুব ঠান্ডা। বাকিটা ওয়াক করতে করতে গেলে ভালোই লাগবে আই গেস। একটা সিগারেট বাড়িতে ঢুকলে তো আর হবে না। কে? স্বপ্ন। Someone help me! Someone help! দুঃস্বপ্ন। গতকাল রাত্রে আবারও একজনের ওপর আক্রমণ হানে এই সিরিয়াল কিলার। এবার তার শিকার একটি 22-23 বছরের বাচ্চা ফুটফুটে মেয়ে। তার সঙ্গে এই জানোয়ারটার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, কিন্তু তবু কেন? কে এই কিলার? এই প্রশ্নের উত্তরের সন্ধানে আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেই দিনই দেখা করলাম ঈশানী মুখার্জির সঙ্গে। গিয়ে জানলাম ওনার বাবা একজন রিটায়ার্ড এসপি। তারপর ওনাকে এই খুন গুলির ব্যাপারে বলতেই উনি বললেন, ব্রতবাবু, আই থিঙ্ক এই সব খুনগুলোর পেছনে কে আছে সেটা বোধহয় আমি জানি। আমি চমকে উঠলাম ঈশানীর মুখে এই কথাগুলো শুনে। প্রচন্ড কৌতূহল আর উত্তেজনা নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, হোয়াট, আপনি জানেন? হ্যাঁ, তবে শিওর নই, কিন্তু আমার অনুমান এই খুনগুলো যে করছে তাকে আমি চিনি, খুব ভালো করেই চিনি। কে ও? ম্যাক হেনরি। আমারই পেশেন্ট ছিল, কিন্তু গত 6 মাস ধরে মিসিং। আমি পুলিশে রিপোর্টও করেছিলাম এই ব্যাপারে, জানেন। আপনি যদি চান আমি আপনাকে এফআইআর কপিটাও দেখাতে পারি। আসলে আপনি যে রোগের কথাটা বলছেন না, ম্যাকও সেই অ্যাকিউট জেনোফোবিয়ার পেশেন্টই ছিল। 6 মাস? আর এই খুনগুলো হওয়া শুরু হয়েছে গত 4 মাস ধরে? আচ্ছা আচ্ছা, ও আপনার এখানে কদিন ছিল আর কে ওকে অ্যাডমিট করেছিল? মানে ফ্যামিলি ডিটেল কিছু? না, তেমন কিছু ছিল না। ওকে আমি এখানে এনেছিলাম একটা লোকাল নার্সিংহোম থেকে। আমি সেই নার্সিংহোমেই চেম্বার করতাম, আর সেখানেই একদিন একটা রোড অ্যাক্সিডেন্ট করার পর ওকে ইনজিওর্ড অবস্থায় আনা হয় ওখানে। তারপর ডক্টররা ওর সাথে কথা বলে যখন বোঝে যে ওর সাইকিয়াট্রিক প্রবলেম রয়েছে, তখন আমার সঙ্গে যোগাযোগ করায়। ম্যাকের কিন্তু টাকা পয়সার কোনো অভাব ছিল না, আর তাই আমার কাছে ট্রিটমেন্ট করাতে ওর কোনো সমস্যাও হয়নি। এই ম্যাক আপনার এখান থেকে পালায় কি করে? কি করে পালালো সেটা তো বলতে পারবো না, কিন্তু কোন পরিস্থিতিতে পালালো সেটা বলতে পারি। আসলে ম্যাকের প্রবলেম এতটাই মারাত্মক ছিল যে ও শুধু ফরেনার নয়, যে কোনো স্ট্রেঞ্জারকে দেখলেই খুব ভয় পেত, আর সেই ভয় থেকেই ও তাদের ওপর অ্যাটাকও করতো। তাই আমি ছাড়া ম্যাককে না তো কেউ অ্যাটেন্ড করতো, না ওর খেয়াল রাখতে যাওয়ার সাহস পেত। আমিও ওকে আমার রিহ্যাব সেন্টারের একেবারে আলাদা একটা ঘরে সবসময় বন্ধ করেই রাখতাম। কিন্তু একদিন সেদিন সকালে প্রতিদিনের মতোই আমি ওকে ভিজিট করতে গিয়ে দেখি ও একেবারে অন্যরকম ব্যবহার করছে। বারবার বলছে ও আসছে, ও এলেই আমাকে মেরে ফেলবে, তাই আমাকে পালাতে হবে, আমাকে এখান থেকে পালাতেই হবে। আর এইগুলো বলতে বলতে আমি কিছু বুঝে ওঠার আগেই ও আমাকে জোরে একটা ধাক্কা মেরে দেয়।
সেই ধাক্কাতেই আমার আমার মাথাটা পাশের দেওয়ালে সজোরে ঠুকে যায়। আমি অজ্ঞান হয়ে যাই ওই কেবিনের মধ্যেই। আর সেই সুযোগেই ও ওখান থেকে পালিয়ে যায়। তারপরও আমার সেন্টারের কয়েকজন গার্ড ওর পেছনে ছুটে যায় জানেন, কিন্তু আলটিমেটলি ওরা ওকে ধরতে পারে না। তাহলে এখন আর আমাদের সেই ম্যাককে ট্রেস করার কোনো উপায় নেই? উপায় তো একটা আছে, তবে সেই উপায়টা মেবি কাজে দিতেও পারে। কি উপায়? দেখুন, আমি আমার সব পেশেন্টদের শরীরে একটা করে ট্র্যাকিং ডিভাইস দিয়ে রাখি, সেটাও কিন্তু পেশেন্টদের অজান্তেই, যাতে বাই চান্স কেউ কখনো মিসিং হয়ে গেলে সেই ডিভাইসটাকে ট্র্যাক করে আমরা তাদেরকে আবার সেন্টারে ফিরিয়ে আনতে পারি। ম্যাকের শরীরেও কিন্তু এক্স্যাক্টলি সেই ডিভাইস একটা ছিল, কিন্তু কোনো কারণে সেটা বন্ধ থাকায় আমরা তখন ওকে ট্র্যাক করতে পারিনি। বাট কোনোভাবেই সেই ডিভাইসটা যদি এখন একবার অন হয় তাহলে... যা বাবা, যে ডিভাইস এতদিন বন্ধ ছিল তা হঠাৎ করে অন হবে কি করে? হবে, কারণ ডিভাইসটা একটা বিশেষ পদ্ধতি দিয়ে বানানো, যার ফলে ওর ভেতরের যে ব্যাটারি সেটা একেবারে শেষ হওয়ার আগে ওই ডিভাইসটা বন্ধ থাকলেও নিজে থেকেই একবার অন হয়ে জানিয়ে দেবে যে তার ব্যাটারি লাইফ শেষ হতে চলেছে। আর এইখানেই একটা আশার আলো কিন্তু থেকেই যাচ্ছে, কারণ ডিভাইসটার ব্যাটারি প্রত্যেক 6 মাস অন্তর পাল্টাতে হয়। তার মানে এখন নিশ্চয়ই সেই ডিভাইসটি আপনা থেকেই অন হবে, ব্যাটারি লাইফ শেষ তা বোঝাবার জন্য। ইয়েস, তাই 6 মাস আগে যে ম্যাককে ট্রেস করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব হয়েছিল, সেই ম্যাককেই এখন হয়তো ট্র্যাক করা সম্ভব হলেও হতে পারে। আর শুধু তাই নয়, ডিভাইসটা বন্ধ থাকলেও একবার সেটা অন হলে অটোমেটিক সেটা কিন্তু আমাদেরকে জানান দিতে পারবে যে এই 6 মাস বন্ধ থাকা অবস্থাতেও সেই ডিভাইসটা কোথায় কোথায় ঘুরেছে। তার মানে ওই ডিভাইসের লোকেশন যদি আমাদের মার্ডার স্পটগুলির সঙ্গে মিলে যায় তাহলেই... একদমই, বলেছিলাম না একটা আশার আলো কিন্তু থেকেই যাচ্ছে। আর এই ডিভাইসটার জন্যই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স একটা পেলেও পেতে পারেন আপনারা। ওতেই হবে, বাকিটা আমি প্রমাণ করে দেব। আপনি দয়া করে সেই ট্র্যাকিং ডিভাইসটা ডিটেল আমাকে দিন, যাতে আমি... তার দরকার হবে না, কারণ ডিভাইসটা অন হলে কিন্তু আমার ফোনে সেটা নোটিফিকেশন এমনিই আসবে, আর সেটা এলেই বরং আমি আপনাদের একটা খবর দিয়ে দেব। ঈশানী তার কথা রেখেছেন। ওনার সাথে কথা হওয়ার ঠিক 2 দিন পরেই সেই ট্র্যাকিং ডিভাইস থেকে তিনি একটি নোটিফিকেশন পান, যা তিনি আমাকে জানান এবং আমি সেই মতো লালবাজার থেকে ডিভাইস লোকেশনটা পাই। কিন্তু সমস্যা আসে অন্য জায়গায়। এখনো পর্যন্ত ম্যাকই যে এই সব কিছুর পেছনে আছে তা আমি বুঝতে পারলেও ওর এগেনস্টে কোনো রকম প্রমাণ আমার হাতে এখনো নেই। এই অবস্থায় ওকে ধরলে ও নিতান্ত একজন মানসিক রোগী এটা প্রমাণ করেই 2 দিনে কোর্ট থেকে বেল অর্ডার পাশ করিয়ে দেবে। তাহলে কি করা যায়? আমি আবার ছুটলাম আমার অ্যাডভাইজার পোখরাজ নামক সেই অভদ্র লোকটির কাছে। এবারে সে যা করতে বললেন তা শুনে আমি তো তাজ্জব বনে গেলাম। তিনি বললেন, ওয়া বঞ্চিত ভগিনী সঙ্গম, কত বুদ্ধি আর তোমার পুংলিঙ্গ সাপ্লাই দেব বলো তো। শোনো, এই ডিপার্টমেন্টের পশ্চাৎদেশটি মেরে শহরে একটি লোমের হাইব্রিড, মানে আধা বাঙালি আধা খ্রিস্টান মালদের নিয়ে একটা লোমের গেট টুগেদার অ্যারেঞ্জ করো। তবে লম্বা, ডিপার্টমেন্টের নাম যেন আবার কোথাও ফলো করে বলতে চেও না। আর ওই খবরের কাগজে টিভিতে ছড়িয়ে দাও। কত হাইব্রিড মাল এক জায়গায় আসতে শুনলেই ওই সঙ্গমে শাশুড়ি খাওয়ার লম্বাটা আসবেই আসবে। তারপর কি করব স্যার? তারপর পশ্চাৎ লাগাও পুংলিঙ্গ হানি ট্র্যাপ। মৌমাছিদের মতো ওকেও লম্বা লোভ দেখাও। তারপর সেই ট্র্যাপে ফেলে পিতৃলিঙ্গটাকে ধরে ফেলো। ব্যাস, হুইচ ইজ দ্য ব্যালেন্স। বুদির মা কিটকিট খেলে। একবারও কারোর ওপর অ্যাটাক করতে গেলেই তোমরা তাকে ধরে ফেলো। ব্যাস, থলের ওপর লোম, ভেতরের অন্ডকোষ দুটোই তোমার হাতের নাগালে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে তো আর আলাদা করে উইটনেসও লাগবে না। থ্যাংক ইউ স্যার। সঙ্গম শাশুড়ির ডিম আমার থ্যাংক ইউ মহারাজ।
I will not live in the world. I will kill everyone. আজকে ঠান্ডাটা যেন একটু বেশি পড়েছে, রাস্তাঘাটও একেবারে ফাঁকা। আজই লেট নাইট হলো আবার ফিরতে। ফার্স্ট শন ফার্স্ট। কি সামনে সামনে কি শুয়ে আছে ওটা? হেই হ্যালো, হেই হেই ইউ, hey you listen, hey, ha 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 ha, oh 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 oh, help me, oof. মুহূর্তে আমি আমার ফোর্স নিয়ে সামনে আসি। আমি ইশারা করতে দুজন অফিসার গিয়ে ম্যাককে টেনে তোলে রাস্তা থেকে। এক ঝটকায় ওর হাত থেকে ধারালো অস্ত্রটা শব্দ করে পিচের রাস্তার উপর পড়ে যায়। ম্যাক ইতিমধ্যেই তার পরবর্তী শিকার হিসেবে বেছে নিয়েছিল শান ওরফে শান ডিকোস্টা। কলকাতার একটি এনজিওর সঙ্গে যুক্ত ও। আজ ফিরতে রাত হওয়ায় ওর সঙ্গে ঘটে এই বিপত্তি। ম্যাক ওর হাতের উপর ধারালো অস্ত্রটা দিয়ে আঘাত করেছিল, কিন্তু কপাল জোরেও বেঁচে গেছে। ম্যাকের করা আঘাতটা একেবারে ওর কান ঘেঁষে গেছে। একটু কেটে যাওয়া ছাড়া তেমন আর কিছু ঘটেনি শানের এই যা রক্ষে। আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে ম্যাককে ধরার জন্য সেই গেট টুগেদার যখন একদিকে অ্যারেঞ্জ করছিলাম, তার মাঝেই ঘটে এই ঘটনা। আজও ম্যাক সফল হতো ঠিকই, কিন্তু পারেনি ওর শরীরে লেগে থাকা ডিভাইসটার কারণে। আমরা ওর গতিবিধি বুঝে সঙ্গে সঙ্গে রওনা দেয়াতেই এই প্রথম আমরা ম্যাকের শিকারকে শুধু বাঁচাতে পারলাম তাই নয়, ওকে হাতে নাতে ধরতেও সক্ষম হলাম। এটা যে আমার ক্যারিয়ারে সব থেকে বড় সাফল্যগুলির মধ্যে একটি, তার বলার অপেক্ষা রাখে না। আমি গর্বের হাসি নিয়ে ম্যাকের দিকে তাকাই। ছে ছি রে ম্যাকি, ছে! আমার কথা শুনে ম্যাক চিৎকার করে জড়ানো গলায় বলতে থাকে, ম্যাকের মতো অপরাধীরা ধরা পড়লে এই কথাই বলে, এ তো জানা কথাই। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। ম্যাক অটিস্টিক পেশেন্ট। ও না পারে নিজে ভালো করে হাঁটতে, না পারে পুরোপুরি নিজের হাতের তালু দুটো খুলতে। এমন একজন মানুষ এতগুলো খুন করলো কি করে?